হলে বাংলাদেশে আসবে মৌলিক পরিবর্তন। বোয়া সম্মেলনে ডক্টর ইউনূস। রোহিঙ্গা প্রত্যাবাসনে এশিয়ান নেতাদের এগিয়ে আসার আহ্বান। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের মানুষকে মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছা। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। সড়কে যানবাহনের চাপ থাকলেও নেই ভোগান্তি। স্বস্তির যাত্রায় খুশি ঘরমুখ মানুষ। চেকিং এর বিষয়টা আগের চাইতে অনেক ভালো হয়েছে। এটা আমাদের যাত্রীদের জন্য ভালো হয়েছে। আমাদের আসলে বাড়িতে যাওয়া মানে ঈদ মানে বাড়িতে যাওয়া, সব দিকে চেঞ্জ দেখছি। আপনার সামনের দিক দিয়ে নিরাপত্তা পলয়টা একটু ভালো। লাইলাতুল কদরের খোঁজে আজ বাদ বাগনি বিবাদত বন্দিগিতে মশগুল থাকবেন মুসলমানরা। হাজার বছর শ্রেষ্ঠ রজনীতে চাইবেন ক্ষমা ও সমৃদ্ধি। ঈদ ঘিরে কদর বেড়েছে সিরাজগঞ্জের তাঁতের শাড়ি। রপ্তানি বেড়েছে নওগাঁর নারীদের তৈরি বিশেষ টুপির। অনেক বেকারের কর্মসংস্থান। ঈদ সামনে রেখে সেজেছে সাগর কন্যা। পর্যটক বরণে প্রস্তুত সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি। কঠোর নিরাপত্তায় কুয়াকাটার টুরিস্ট পুলিশ। এবং ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল আকসায় 2 লাখ মুসল্লির লাইলাতুল কদরের নামাজ আদায়। ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ। দেশের প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন হলে মানুষের আস্থা ফেরানো সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার চীনে বোয়া সম্মেলনে দেয়া বক্তৃতায় এই কথা বলেন তিনি। এ সময় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এশিয়া প্যাসিফিক অঞ্চলে $65 বিলিয়ন ক্ষতি উল্লেখ করে ক্ষতিপূরণের দাবি তোলেন প্রধান উপদেষ্টা। সেই সাথে রোহিঙ্গা প্রত্যাবাসনে সবার সহযোগিতাও চান বাংলাদেশ সরকার প্রধান। হাসান মাহমুদের রিপোর্ট। চীন সফরের দ্বিতীয় দিনে বোয়া ফোরামের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে অংশ নেন লাওসের প্রধানমন্ত্রী, চীনের স্টেট কাউন্সিলের উপপ্রধানমন্ত্রী সহ বিশ্বের বড় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আগস্টে বাংলাদেশের মানুষের মধ্যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন হলে দেশে মৌলিক পরিবর্তন আসবে বলেও জানান তিনি। Our youth and citizens demonstrated exceptional resolve and strength to redefine the future of Bangladesh. To restore public trust, we have initiated critical reforms. Independent commissions have been launched to reform the electoral system, judiciary, civil administration, law enforcement. এ সময় এশিয়া প্যাসিফিক অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে $65 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করেন তিনি। এ অবস্থায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অর্থায়ন দাবি করেন প্রধান উপদেষ্টা। Climate vulnerable countries like Bangladesh are forced to divert resources towards disaster response, limiting investments in productive sectors. We need new, additional, accessible, non-ODA, non-debt creating grant-based climate finance. সম্মেলনে বাংলাদেশে অবস্থান করা মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে দক্ষিণ এশিয়ার নেতাদের সহায়তা চান ডক্টর ইউনূস। We continue to bear significant social, economic and environmental costs. The UN Secretary General recently visited the camps in solidarity. While global efforts are drastically shrinking but continuing, Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. এশিয়ার বহুত্ববাদী সভ্যতা ও সংস্কৃতি আগামীতে সারা বিশ্বে প্রভাব বিস্তার করবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। Asia's civilizations have flourished by embracing diversity. এর আগে চীনের উপপ্রধানমন্ত্রী ডিং জুই জিয়াং ও চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। 28 মার্চ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। এরপর 29 মার্চ পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন তিনি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টে মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হয়। শুভেচ্ছা বার্তায় ডোনাল্ড ট্রাম্প আমেরিকান জনগণের পক্ষ থেকে ডক্টর ইউনূস এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। এই পরিবর্তনের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং বর্ধিত নিরাপত্তার জন্য সক্ষমতা তৈরির একটি সুযোগ
সুযোগ এনে দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। আসন্ন গুরুত্বপূর্ণ বছরে দুদেশের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উন্মুখ বলেও জানান ট্রাম্প। শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দে শহরের কোলাহল ছেড়ে নারীর টানে গ্রামের পথে ছুটছে মানুষ। এতে সড়ক, নৌ ও রেল পথে বেড়েছে যাত্রীর চাপ। যাত্রা স্বস্তিদায়ক থাকলেও স্টেশন, লঞ্চঘাট ও বাস টার্মিনালে ভিড় কিছুটা বেড়েছে। ট্রেনে কিছু শিডিউল বিপর্যয় হলেও নিরাপত্তা ও যাত্রী সেবার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বাস টার্মিনালেও যাত্রীদের চাপ বাড়ছে, তবে অনলাইনে টিকিট কেনার ফলে কাউন্টারে ভিড় কিছুটা কম। কিছু জায়গায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে বিআরটি এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছে। সার্বিকভাবে যাত্রা ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সতর্ক রয়েছে প্রশাসন। ঈদ যাত্রায় বাড়ি ফেরা মানুষের খবর জানাতে এই মুহূর্তে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, সড়কপথে যাত্রীর চাপ কেমন দেখছেন? বাস ভাড়া নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা? এই মুহূর্তে আমি রয়েছি সায়দাবাদ বাস টার্মিনালে। তো সকাল থেকে ট্রেনের খবর জানাচ্ছিলাম, তো সেখানে যে এক প্রকার উপচে পড়া ভিড় থাকলেও সায়দাবাদে কিন্তু যাত্রীদের তেমন ভিড় এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। তো এখানে আমরা যা টিকিট কাউন্টারগুলো রয়েছে সেখানে কথা বলেছি, তারা গতকাল রাত থেকে যাত্রীদের একটি চাপ আশা করেছিলেন, তবে তেমনটি হয়নি। গতকাল রাত থেকে এখন পর্যন্ত কিন্তু যে প্রত্যাশিত তাদের যে যাত্রী চাপ সেটি কিন্তু তারা পাচ্ছেন না। আর তারা যেটা বলছেন যে বেশিরভাগ বাসই কিন্তু আসলে খালি যাচ্ছেন, সব টিকিট কিন্তু তারা এখন পর্যন্ত বিক্রি করতে পারছে না। তবে আসার কথা যেটি হচ্ছে, তারা বলছেন যে আজকে বিকেলের পরে হয়তো যাত্রী চাপ বাড়তে পারে, আর যেহেতু আজকে কিন্তু সরকারি কর্মদিবস রয়েছে এবং আজকে সবাই ছুটি পাওয়ার পরে কিন্তু মূলত ঈদের ছুটিতে তারা বাড়ি যেতে পারবেন। তো যার কারণে কিছুটা কম যাত্রী এই সড়ক পথে লক্ষ্য করা যাচ্ছে। তবে ট্রেনের টিকিটগুলো অগ্রিম বিক্রি হওয়াতে ট্রেনের যাত্রী চাপ কিন্তু সড়ক পথ থেকে তুলনামূলক অনেকটাই বেশি দেখতে পেয়েছি। তবে যেহেতু যাত্রীদের চাপ খুব একটা নেই, সুতরাং এখানে ভোগান্তিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা যেতে পারছেন তাদের নির্দিষ্ট গন্তব্যে। এই সায়দাবাদ থেকে যেসব দেশের বিভিন্ন গন্তব্যে যে বাসগুলো ছেড়ে যায় তারা কিন্তু সেখানে আসলে স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন। কোনো ধরনের ভোগান্তি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না এবং তাদের কাছ থেকে কোনো অভিযোগ আমরা এখনো পাইনি। তবে কাউন্টার যে রয়েছে সেখানে কিন্তু তারা বলছেন যে তারা কিন্তু তাদের যে প্রত্যাশিত যাত্রী সেটি কিন্তু পাচ্ছেন না এখন পর্যন্ত। তাদের কিন্তু আসলে লাভের যে মুখ সেটি তারা দেখছে না, ক্ষতির দিকে যাচ্ছে এমনটা তারা বলছে। এবং তারা বলছে যে যত টিকিট প্রয়োজন, যত বাস প্রয়োজন সেগুলো কিন্তু তারা দিতে প্রস্তুত, কিন্তু প্রত্যাশিত যাত্রীর অভাবে তারা এই মুহূর্তে রয়েছে। তো আমার কাছে এই ছিল রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ঘরমুখ যাত্রীদের ঘরে ফেরা সর্বশেষ খবর। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। ঈদ যাত্রায় বাড়ি ফেরা মানুষের খবর জানাতে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। এবারে ঢাকার বাইরের খবর জানবো এবং সাভার ও গাজীপুর থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন এবং বিলাল হোসাইন। প্রথমে যাচ্ছি সাভারে। ইমন, মহাসড়কে ব্যস্ততা কেমন দেখছেন জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার যে বাইপাইল জায়গাটি রয়েছে সেখানে, এবং এই জায়গাটিতে কিন্তু ঈদে সবচেয়ে বেশি ঘরমুখ মানুষের যে যানজট সেটি কিন্তু সৃষ্টি হয়। তবে এবারের চিত্রটি কিন্তু একটু ভিন্ন। শুরুতে যদি আপনাকে একটু দেখায় যে ব্যস্ততম যে নবীনগর চন্দ্রা মহাসড়কটি, সেই মহাসড়কটির এখনকার যে চিত্রটি এটি কিন্তু অনেকটাই স্বস্তি। দেখতে পাচ্ছেন যে কোনো যানজটের কিন্তু চিত্র এই মুহূর্তে নেই। তবে সকাল থেকে আমরা যেটা দেখেছিলাম যে নবীনগর থেকে চন্দ্রা যে সড়কটি, নবীনগর মুখে লেনে কিন্তু কিছু যানজটের কিন্তু সেটি তৈরি হয়েছিল। এবং এখন যে পুলিশি যে ব্যবস্থাপনায় সেই গাড়িগুলোকে কিন্তু, যে সমস্ত গাড়িগুলো যাত্রী বহন করবেন, যাত্রী পরিবহন করবেন এবং যারা যাত্রী ওঠানামার জন্য কিন্তু সম্পূর্ণ এই গাড়িগুলোকে কিন্তু এখন লোকাল লেন যেটি রয়েছে সেই লেনে কিন্তু এদের জন্য ব্যবস্থা করে দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং ডাইরেক্ট যে লেন যেটি রয়েছে, যেই লেনটি দিয়ে সরাসরি গাড়িগুলো চলে যাবে, সেই লেনটি কিন্তু এই মুহূর্তে যে চিত্রটি দেখছেন সেটি কিন্তু সম্পূর্ণই ফাঁকা রয়েছে। এবং এই পথ দিয়ে যারা চলাচল করছে তারা কিন্তু খুব নির্বিঘ্নেই যেতে পারছেন। বিশেষ করে এই যে ছুটি যেটি শুরু হয়েছে শিল্পাঞ্চলে, সেই ছুটির কারণে কিন্তু গাড়ির চাপ কিন্তু সড়কে এখন অনেকটাই বেশি, যে কারণে আমরা গতকালকে রাত্রে দেখেছিলাম যে এখানে কিন্তু ধীরগতির যানজট তৈরি হয়েছে। এবং আজকে সকালের থেকেও যেই পরিবেশটি ছিল সেই পরিবেশ কিন্তু এখন অনেকটি কাটিয়ে উঠেছে। এবং পুলিশের যে ব্যবস্থা তারা কিন্তু সেটিকে খুব এখন পর্যন্ত খুব সুশৃঙ্খলভাবে রেখেছেন। এবং দূরপাল্লার যে সমস্ত যাত্রীগুলো তোলা হচ্ছে সেগুলো কিন্তু এই যে লোকাল যে লেনটি দেখছেন সেই লেনে কিন্তু এই
পরিবহনগুলোকে তারা যেতে উৎসাহ দিচ্ছেন এবং সরাসরি লেনে যারা যাত্রী তুলছেন না সরাসরি চলে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সরাসরি যে লেনটি সেটি কিন্তু তারা ব্যবহার করতে নির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আমরা দেখছি যে ওয়াচ টাওয়ার নির্মাণ করেছেন, সেখানে কিন্তু নিরাপত্তার বাহিনী কিন্তু সেখান থেকে কিন্তু পুরো বিষয়টিকে কিন্তু পর্যবেক্ষণ করছেন। তবে অন্যান্য ঈদ যাত্রায় আমরা যেটা দেখি যে এই বাইপেল কেন্দ্রিকে কিন্তু সবচেয়ে বেশি, যেহেতু আশুলিয়াটি শিল্পাঞ্চল, এই বাইপেল কেন্দ্রিক কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগ পোহান যারা ঘরমুখ মানুষ থাকেন তারা। তবে এবার নারীর টানে যারা বাড়ি ফিরছেন এখন পর্যন্ত কিন্তু অনেকটাই, সকাল থেকে কিছুটা ভোগান্তি হলেও এখন কিন্তু অনেকটাই তারা স্বস্তিতে কিন্তু বাড়ি ফিরছেন। তবে এই ব্যস্ততাটা হয়তো দিনের শেষে আরও কিছুটা বাড়তে পারে এবং আমরা দেখতে পাচ্ছি যে সড়কের পাশে কিন্তু যে দূরপাল্লার গাড়িগুলো সেগুলো কিন্তু রাখা হচ্ছে এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছিলাম, তারা যেটি আমাদেরকে বলছেন যে এবার কিন্তু নানা ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করেছেন। বিশেষ করে উত্তরবঙ্গে যে সমস্ত গাড়িগুলো আছে যারা রাজধানীর গাবতলী হয়ে আসবে সেই গাড়িগুলোকে কিন্তু তারা ধামরাই দিয়ে কিন্তু তাদেরকে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি যারা যেসব উত্তর পশ্চিমবঙ্গের যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এই যে ঢাকার মহাসড়কের যেই নবীনগর পার হয়ে এবং হেমায়তপুর এলাকা থেকে কিন্তু সেই গাড়িগুলোকে মানিকগঞ্জ দিয়ে বের হয়ে যাওয়ার জন্য কিন্তু তারা নির্দেশনা দিয়েছেন। তো এই নির্দেশনার ফলে কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে সড়ক পরিস্থিতির খবর। তো এই ছিল আমার কাছে সাভার থেকে সর্বশেষ খবর। এই বিষয়ে আমরা আরও জানতে চলে যাব, আমাদের অন্য সহকর্মী রয়েছেন নারায়ণগঞ্জে বেলাল, তার কাছে। বেলাল, জানাবেন সেখানকার ঈদ যাত্রার সর্বশেষ পরিস্থিতি। ইভন নারায়ণগঞ্জের অংশে যদি ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই দুই মহাসড়কে সকাল থেকে যান চলাচল কিন্তু একেবারে পুরোপুরি স্বাভাবিক। আমরা যেটি আসলে নেওয়ার চেষ্টা করছিলাম সকাল থেকেই যে ঢাকা সিলেট মহাসড়কে আজকে ধীর গতিতে যে যানবাহনগুলো চলাচল করছে তার আসলে কি ধরনের কারণ সেটি বলার আগে একটু দেখাতে চাই যে এই মহাসড়কে দুই লেনে এখন যানবাহনগুলো চলাচল করছে এবং পাশেই সড়ক সংস্কারের যে কাজ সেই কাজও কিন্তু চলমান রয়েছে। এই মহাসড়কে 3 চাকার যানবাহন সহ নানা কারণে পুলিশের পক্ষ থেকে অনিরাপদ স্থান চিহ্নিত করে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে যাতে করে যানবাহন চলাচলটা স্বাভাবিক থাকে। তবে এই সড়কটিতে পণ্যবাহী পরিবহন সহ দূরপাল্লার যানবাহনের চাপ বেশি থাকার কারণে মূলত ধীর গতিতে এই যানবাহনগুলো চলাচল করছে। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু আসলে এই চিত্র নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক এবং সেই সড়কে বিভিন্ন জায়গাতে ইউটার থাকার কারণে যানবাহন একেবারে পুরোপুরিভাবেই স্বাভাবিকভাবেই চলাচল করছে। বিশেষ করে দূরপাল্লার যানবাহন যেগুলো ঢাকা ছেড়ে চট্টগ্রামমুখী সেই যানবাহনগুলো নারায়ণগঞ্জের অংশে পারাপার হতে হচ্ছেন। তবে চট্টগ্রাম থেকে ঢাকামুখী ল্যানের যে মেঘনা টোল প্লাজা রয়েছে সেই অংশে কিছুটা ধীর গতি রয়েছে। যেটি আসলে জানাতে চাই যে আমরা এই দুটি মহাসড়কের পাশে যে বাস কাউন্টারগুলো রয়েছে সেখানে অনেক যাত্রী আমরা সকাল থেকে দেখেছি যারা আগে টিকিট কেটেছেন তারা মূলত অপেক্ষা করছেন এবং বিকেলের পর থেকে এই চাপ আরো বাড়বে এমনটাই আসলে আশঙ্কা করা হচ্ছে। আমার কাছে এই দুই মহাসড়ক নিয়ে ছিল এই ছিল সবশেষ। আমরা স্টুডিওতে চৈতি। বিল্লাল, ধন্যবাদ আপনাকে। ঈদ যাত্রায় মহাসড়কের পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। আজ পবিত্র লাইলাতুল কদরের খোঁজে ইবাদতে মশগুল থাকবেন মুসল্লিরা। মাগরিবের পর থেকে শুরু হবে হাজার বছরের এই শ্রেষ্ঠ রজনীর সন্ধান। রমজান মাসে লাইলাতুল কদরের রাতে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল, তাই মহান আল্লাহ তাআলা এই রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র শবে কদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন। চট্টগ্রামের কর্ণফুলীতে হাতির আক্রমণ থেকে স্থানীয়দের রক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার ভোর 6টা থেকে কর্ণফুলী উপজেলার কেপিজেড দৌলতপুর স্কুল এলাকায় পিএবি সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন উত্তেজিত জনতা। তারা কর্ণফুলী দৌলতপুর স্কুল এলাকা এবং আনোয়ারা উপজেলার CUFL সড়কের জায়লাঘাটা এলাকায় সড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজট সৃষ্টি এবং চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। আটকা পড়েছেন বিভিন্ন খাদ্য পণ্যের গাড়ি। বিক্ষোভকারীরা বলছেন, হাতি নিয়ে সৃষ্ট সমস্যা নিরসনে প্রশাসন 4 দিনের সময় নিলেও কোনো সমাধান দিতে পারেনি।
সিরাজগঞ্জের তাঁত শিল্পের কদর দেশ জুড়ে। এবার ঈদে তন্দু, সুতি, সিল্ক, জামদানি সহ প্রিন্ট শাড়ির বেশ চাহিদা রয়েছে বাজারে। তবে ভালো নেই তাঁত শ্রমিকরা। অন্যদের বেতন যেখানে বাড়ে, তাঁত শ্রমিকদের ক্ষেত্রে তার উল্টোটা ঘটছে। সহকর্মী শুভ কুমার ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। তাঁত শিল্প সমৃদ্ধ জেলা সিরাজগঞ্জ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই তাঁত যন্ত্রের খটখট শব্দে মুখর থাকে এখানকার পল্লীগুলো। এখানে উৎপাদিত শাড়ি, লুঙ্গি ও গামছার কদর দেশ জুড়ে। এই ঈদে সুতি, সিল্ক, জামদানি সহ প্রিন্ট শাড়ির বেশ চাহিদা রয়েছে বাজারে। এবার বাজারে ভারতীয় শাড়ির আমদানি কম হওয়ায় দেশীয় শাড়ির চাহিদা তুঙ্গে। বাজার ভালো থাকায় অধিক মুনাফার আশা তাঁত মালিকদের। একটা প্রস্তুতি নিয়ে থাকি, সে যে প্রস্তুতি ঠিকই আছে, কিন্তু কাপড়ে এখন আমাদের সেলও ভালো আছে। এই মুহূর্তে পাইকারি বাজার এখন সামনে সর্বশেষ 2 রোজার মধ্যে ভালো বিক্রি হয়, তাহলে আমরা মনে করবো যে আমাদের ব্যবসাটা ভালো হয়েছে। তবে ঈদের বাজার ভালো থাকলেও ভালো নেই তাঁত শ্রমিকরা। মানুষের বেতন যেখানে দিন দিন বাড়ে, তাঁত শ্রমিকদের বেতন 300 টাকা থেকে কমে এখন শাড়ি প্রতি 150-তে নেমেছে। তাই দিনরাত পরিশ্রম করেও সংসার চালাতে খেতে হচ্ছে হিমশিম। যে কাপড়টা আগে 300 টাকা মজুরি ছিল, এখন 150 টাকা 200 টাকা হয়ে গেছে। এই কারণে শ্রমিকও খুব বেশি পাওয়া যায় না। এদিকে রং ও সুতা সহ তাঁত উপকরণের বাজার নিয়ন্ত্রণ করার জন্য বস্ত্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স। যদি রঙের দাম এবং সুতার দাম একটা নির্দিষ্ট ইয়ের মধ্যে রাখা যায়, আওতার মধ্যে রাখা যায়, তাহলে আমাদের সিরাজগঞ্জের তাঁতিরা আরো লাভবান হবে, আরো কাপড় ভালো উৎপাদন করতে পারবে। সিরাজগঞ্জ জেলা সদর, বেলকুচি, এনায়েতপুর, শাহজাদপুর, উল্লাপাড়া ও চৌহালি উপজেলায় পাওয়ারলুম ও হ্যান্ডলুম রয়েছে অন্তত 5 লাখ। জেলার অর্থনৈতিক চালিকা শক্তির অন্যতম এই শিল্পের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন অন্তত 13 লাখ মানুষ। ফলে এই ঐতিহ্যপূর্ণ শিল্পকে টিকিয়ে রাখতে তাঁত শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করতে হবে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নওগাঁর নারীদের তৈরি বিশেষ টুপি মধ্যপ্রাচ্যের ওমানে রপ্তানি হচ্ছে। এসব ব্যয়বহুল টুপি সুই সুতা দিয়ে তৈরি হয়, যা সারা বছর উৎপাদন হলেও রোজার ঈদ সামনে রেখে চাহিদা ও উৎপাদন বেড়ে যায়। শিক্ষার্থী সহ গৃহিণীরা অবসর সময়ে টুপি তৈরি করে আয় করছে। সহকর্মী কাজী কামাল হোসেনের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। নওগাঁর মহাদেবপুর উপজেলার শতাধিক গ্রামে নান্দনিক ডিজাইনের টুপি তৈরি করা হয়, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি করা হয়। প্রতি টুপি তৈরি করতে একজন কারিগরের 1 থেকে 2 দিন সময় লাগে। কারিগররা দিনে 3 থেকে 4টি টুপি তৈরি করে এবং প্রতি টুপি তৈরি করলে মজুরি পান 70 থেকে 80 টাকা। স্থানীয় পাইকাররা এসব টুপি ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকেন। প্রায় 5000 পরিবার সরাসরি যুক্ত থাকলেও কয়েক হাজার পরিবার এই পেশার উপর নির্ভরশীল। নারীরা সংসারের কাজের পাশাপাশি টুপি তৈরি করে অতিরিক্ত আয়ের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন। আমি এখানে টুপির কাজ করতেছি। এই টুপিটা করার ফলে আমাদের অনেক বাড়তি আয় হচ্ছে। আমরা শেখানোর পর আমরা কাজের ফাঁকে ফাঁকে এই টুপিটা করি। টুপি প্রতি 14 টাকা করে পাই। ঈদের সময় বেশি হয়, টুপি আমদানি বেশি হয়। আমার সংসার অনেক কাজ করি। টুপির উচ্চমান ও শৈল্পিকতার কারণে এটি ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ব্যাংকের মাধ্যমে মূল্য পরিশোধ হয়, এটি দেশের বৈদেশিক মুদ্রা বৃদ্ধি করছে। তবে সরকার সরাসরি রপ্তানি ব্যবস্থা নিলে কারিগররা ন্যায্য মূল্য পেতেন এবং কুটির শিল্প হিসেবে এটি প্রতিষ্ঠিত হতো। এই টুপিটা আমরা প্যাকেটিং করে ডাইরেক্ট পার্টির সাথে যোগাযোগ করে রোমানে পাঠা দিই। রোমান থেকে আমাদেরকে বেনিফিট আসে, এইভাবে আমরা বাকি দিয়ে দিলাম, ওখান থেকে আস্তে আস্তে ব্যাংকের মাধ্যমে আমাদেরকে টাকাগুলো পৌঁছে দেয়। এতে আমাদের লাভবান হয়, মাসে 20,000-30,000 টাকা গড়ে আয় আসে। প্রশিক্ষণ, স্বল্প সুদের ঋণ এবং নতুন বাজার তৈরিতে সহযোগিতা করে বিসিক। আমাদের বিসিক সাধারণত ক্ষুদ্র ছোট ছোট যে উদ্যোক্তা তাদের নিয়ে কাজ করে। এখানে আমরা দেখেছি যে বিশেষ করে ঈদকে কেন্দ্র করে, রমজান মাসে কেন্দ্র করে এটা একটা আপনার বিশেষ করে টুপি তৈরির একটা বড় উৎসব তৈরি হয় এই নওগাঁ জেলাতে। তো এটা এখন কিন্তু দেশ ছাড়িয়ে দেশের বাইরে, বিশেষ করে মধ্যপ্রাচ্য, ওমান সহ মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে এটা কিন্তু রপ্তানি হচ্ছে। নওগাঁয় প্রায় 40,000 নারী টুপি তৈরির কাজের সঙ্গে সরাসরি যুক্ত। শিক্ষার্থীরাও বাড়তি আয়ের ব্যবস্থা করতে পারছে টুপি তৈরি করে। সংশ্লিষ্টরা চান সরকার এই শিল্পকে কুটির শিল্প হিসেবে স্বীকৃতি দিক। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকত। নতুন সাজে সেজেছে হোটেল, মোটেল ও খাবার দোকান সহ বিপণী বিতান। নিরাপত্তা কঠোর প্রস্তুতি কুয়াকাটার টুরিস্ট পুলিশ জোনের।
ইতোমধ্যে বুকিং হয়ে গেছে 70 থেকে 80% হোটেল মোটেল। সহকর্মী সাইদ ইব্রাহিমের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শামীম হোসেন। 18 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করাতে ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণীয় স্থান কুয়াকাটা। পদ্মা সেতু চালুর পর কুয়াকাটায় বেড়েছে পর্যটক আগমন। এবার ঈদের টানা ছুটিতে কুয়াকাটায় 1 লাখের বেশি পর্যটক সমাগমের আশা ব্যবসায়ীদের। নতুন সাজে সেজেছে কুয়াকাটার আবাসিক হোটেল মোটেল রিসোর্ট সহ দর্শনীয় স্থানগুলো। আশা করি ঈদে আমাদের পর্যাপ্ত পরিমাণ টুরিস্ট আসবে এবং তাদেরকে আমরা সেবা দিতে পারবো। এই কারণে আমাদের কুয়াকাটাতে আচার চকলেট প্রত্যেকটা দোকানে আমরা ভরপুর রেখেছি, টুরিস্ট আসলে যাতে আমরা তাদেরকে সেল করতে পারি এবং আমরা উপকৃত হতে পারি। তবে আমরা আশাবাদী সামনে রমজানের ঈদ রেখে আমাদের বেচা বিক্রি ভালো হবে, আমাদের পিছনের যে গ্যাপটা এই গ্যাপটা পূরণ হবে। সাকিনা ইনশাআল্লাহ ভালো হবে, আশাবাদী এটা। কুয়াকাটায় ছোট বড় মিলিয়ে 2 শতাধিক আবাসিক হোটেল রয়েছে, যেগুলোর পর্যটক ধারণ ক্ষমতা প্রায় 25,000। ইতোমধ্যে 70 থেকে 80% অগ্রিম হোটেল বুকিং হয়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা। মেইনটেনেন্স যেগুলো সব শেষ করে আমরা এখন ওয়েলকাম করছি গেস্টদেরকে। আমরা আশা করছি এই বছরটা আমাদের খুবই ভালো যাবে এবং এখন পর্যন্ত আমাদের ঈদ থেকে ঈদ পরবর্তী 2 সপ্তাহ অলরেডি আমরা 80 থেকে 90% বুকিং কনফার্ম করতে পেরেছি। কারণ যে পরিমাণ ফোন আমাদের আসতেছে, আমরা আশাবাদী যে এবার গত বছরের রেকর্ডটা ব্রেক করবে। ঈদ উল ফিতর উপলক্ষে ট্যুরিস্ট পুলিশ, লোকাল থানা এবং সর্বজনসাধারণ ঐক্যবদ্ধ এবং তারা সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য কুয়াকাটা প্রস্তুত আছে। আগত পর্যটকদের নিরাপত্তায় সব রকম ব্যবস্থা থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা রাখব আমরা। পুলিশে পর্যটকদের যাতে নিরাপত্তায় বিঘ্নিত না হয় সেজন্য আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা রাখব এবং যেসব আবাসিক হোটেল আছে এসব হোটেলে যাতে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করে সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। সংশ্লিষ্টরা বলছেন এবার ঈদের ছুটিতে ভ্রমণের জন্য অন্যতম পছন্দ হতে পারে কুয়াকাটা। নিউজ ডেস্ক, দেশ টিভি।